নমস্কার, শুভ সন্ধ্যা। আজকে শনিবার 8ই অগস্ট 2026। বাকচক্রের নতুন পথ চলা বিবেকানন্দ ঘরে ঘরের আজকে 274তম 274th সাপ্তাহিক ধারাবাহিক বক্তৃতামালায় আপনাদের সকলকে সাদর অভ্যর্থনা ও আমন্ত্রণ জানিয়ে আজকে আমাদের অনুষ্ঠান শুরু করছি। আজকের অনুষ্ঠানেরও বক্তা বা বিষয়ের কোনো পরিবর্তন নেই। বিষয় স্বামীজির পত্রাবলী এবং বক্তা শ্রী তরুণ গোস্বামী, যার পরিচয় নিষ্প্রয়োজন। সুতরাং আসুন আমার অহেতুক প্রাককথনে সময় নষ্ট না করে আমাদের যে পরিচিত প্রার্থনা সঙ্গীত, যে রবীন্দ্রসঙ্গীতটি গেয়েছেন আমাদেরই বাকচক্রের প্রবীণতম সদস্য শ্রী রমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়, তার সেই গাওয়া গানটি শুনে আজকে আমাদের অনুষ্ঠান শুরু করছি। ভালো থাকবেন, নমস্কার। তোমারে করিয়াছি জীবনের ধ্রুবতারা, এ সমুদ্রে আরো কবু হব না গো পথোয়ারা। তোমারে করিয়াছি জীবনের ধ্রুবতারা। যেথায় আমি যাই না গো তুমি প্রকাশিত থাকো, যেথায় আমি যাই না গো তুমি প্রকাশিত থাকো। অকুল নয়ন জলে ঢালো গো কিরণ ধারা। তোমারে করিয়াছি জীবনের ধ্রুবতারা। তব মুখ সদা মনে জাগিতেছে সঙ্গপানে, তিলেকো অন্তর হলে নাহিরি কুল কিনারা। তব মুখ সদা মনে জাগিতেছে সঙ্গপানে, তিলেকো অন্তর হলে নাহেরি কুল কিনারা। কখনো বিপথে যদি ভ্রমিতে চাহে হৃদি, কখনো বিপথে যদি ভ্রমিতে চাহে হৃদি, অমনীয় মুখ হেরি শরমে যে হয় সারা। তোমারে করিয়াছি জীবনের ধ্রুবতারা, এ সমুদ্রে আরো কবু হব না গো পথোয়ারা। তোমারে করিয়াছি জীবনের ধ্রুবতারা। নমস্কার। আজকে যে চিঠিটি লিখছি সেটি 12ই মার্চ 1900 সালে লেখা। স্যান ফ্রান্সিসকো, স্বামী ব্রহ্মানন্দকে লিখছেন। অভিন্ন হৃদয়েষু। স্বামী ব্রহ্মানন্দকে সবসময় স্বামীজি অভিন্ন হৃদয়েষু বলে লিখতেন। একটু পূর্বাশ্রমের একটা ছোট গল্প বলে এখানে চলে যাই। রাজা রাজ্য চালাতে গেলে সন্ন্যাসী হওয়ার পর বলেছিলেন, রামকৃষ্ণ মঠ মিশনের প্রথম প্রেসিডেন্ট, স্বামীজি সব পদ ছেড়ে দিলেন, রাজাই চালাবে সব। ছাত্র জীবনে স্বামী ব্রহ্মানন্দ একদিন স্বামীজিকে বললেন, আত্মীয় ছিলেন তো দুজনে, যে দেখো তুমি আর জিমনাসিয়ামে যাও না, একটু মোটা হয়ে গেছো, ফলে তোমার পক্ষে
আর পিকক ডান্স করা সম্ভব নয়, মানে হাতে হাঁটতে হবে। স্বামীজির সঙ্গে সঙ্গে বললেন, এত বড় কথা, কিচ্ছু হয়নি, দেখ করে দিচ্ছি। আপনারা স্বামীজির বাড়িতে গেছেন, স্বামীজির বাড়িতে বিশাল উঠোন আছে, ওই উঠোনটা মাটির নিচে চলে গিয়েছিল। স্বামী বিশ্বকানন্দজি, পার্থ মহারাজ যখন স্বামীজির বাড়ির রেস্টোরেশনের কাজ হচ্ছে, ওই উঠোনটাকে তোলা দেখতে গিয়েছিলাম। আমি শুধু নয়, একটা বিশাল সাংবাদিকের দল, আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া কি করে সেই চেন বেঁধে যে মাটির তলা থেকে উঠোনটাকে তুলছে। আমরা যখন স্বামীজির বাড়িতে প্রত্যেক বছর 12ই জানুয়ারি যেতাম, আমি বলেছি আপনাকে, একজন ডাক্তারবাবুকে নিয়ে যেতেন। তো সেই ওই উঠোনটায় রাত্রিবেলায় স্বামীজি হাতে হাঁটতে শুরু করলেন এবং ব্রহ্মানন্দজি লণ্ঠন নিয়ে পাশে চলছেন, দেখছেন, গুনছেন কতবার হাঁটছে, হাতে পড়ে যায় কিনা হাত থেকে, কারণ একটু মোটা হয়ে গেছে, অনেকদিন জিমনেসিয়ামে যায়নি বলে। বিশ্বনাথ দত্ত বেঁচে তখন, তিনি উঠে এসছেন, এসে ধমকে দুজনকে শুতে পাঠালেন। আর বিশ্বনাথ দত্ত বড় ছেলেটিকে বড় প্রশ্রয় দিয়েছিলেন, তাই তখনকার দিনে সবাই বলতেন যে এই ছেলেটা মাছ সিটিপাটি করে চুল, সকলের সামনে তামাক খেতে খেতে যায়, একে বিশ্বনাথ দত্তের প্রশ্রয়, তার ওপর রামকৃষ্ণের আরো প্রশ্রয়, 12টা বাজিয়ে দিয়েছে ছেলেটাকে। তো একটু গল্পটা বললাম, কারণ ব্রহ্মানন্দজি এতটাই বন্ধু ছিলেন স্বামীজি। আরো অনেক ঘটনা আছে, সেটা পরে বলবো একদিন। তোমার এক পত্র পূর্বে পাই, শরতের এক পত্র কাল পেয়েছি। শরৎ মানে স্বামী শারদানন্দজি। তাঁর জন্মোৎসবের নিমন্ত্রণ পত্র দেখলাম। শরতের বাতের কথা শুনে ভয় হয়। রাম রাম, খালি রোগ শোক যন্ত্রণার সঙ্গে আছে 2 বছর। শরৎকে বলো যে আমি বেশি খাটছি না আর, তবে পেটের খাওয়ার মতো না ঘটলে শুকিয়ে মরতে হবে যে, আবার ডট ডট। ওই উপার্জনের কথা আগের বার বললাম, স্বামীজিকে উপার্জন করতে হতো। প্রফেট তো, প্রফেটের কষ্ট বেশি হয়। হুম দ্য গডস লাভ ডাই ইয়াং, একটা যেমন কথা আছে, তেমনি যখনই মানুষ কাউকে ভালোবাসেন, মানে বিশ্ব চরাচর ভালোবাসেন, যাদের তিনি ঘুম থেকে উঠে বানান, তাদের বড় কষ্ট দেন, কোনো সন্দেহ নেই সেখানে। শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বরে ছিলেন। প্রভানন্দজির একটা বই আছে, শ্রীরামকৃষ্ণ অন্তলীলা, পড়বেন যদি বই পড়ার ইচ্ছা হয়। দক্ষিণেশ্বর থেকে মথুরমোহন চলে যাওয়ার পরে ঠাকুরের অসুখ ধরা পড়ার সময় ভার্চুয়ালি দক্ষিণেশ্বর থেকে তাকে তাড়ানো হয়েছিল, কোনো সন্দেহ নেই সেখানে। যারাই হয়েছে, ধরুন ভগবান বুদ্ধ, তিনি বাড়ি ছাড়লেন, 80 বছর বেঁচেছিলেন, 40 বছর বয়সে বোধিপ্রাপ্ত হয়েছে, কি অসীম কষ্ট করতে হয়েছিল তার। যীশু খ্রিস্ট হাতে পেরেক পোঁতা হচ্ছে, তখন তিনি বলছেন, দে নো নট হোয়াট দে ডু, ফরগিভ দেম। কষ্ট তো করতে হয়েছিল। তিনি ক্রিয়াযোগ জানতেন, নিঃশ্বাস বন্ধ করে নিয়েছিলেন, তার শরীর যায়নি, তাকে তার বন্ধুরা শিষ্যরা পরের দিন নামিয়ে নেয়, সেটা অন্য গল্প, সেখানে আমি যাচ্ছি না। কিন্তু সেই মুহূর্তটা ভাবুন, যাকে পেরেক পোতা হয়েছে। স্বামীজি জীবনে অসীম কষ্ট পেয়েছেন, অসীম কষ্ট পেয়েছেন, দেশে কষ্ট পেয়েছেন, বিদেশে কষ্ট পেয়েছেন। তোমরা আমায় কি দিয়েছো তো ঠান্ডা আলু সেদ্ধ আর 2টো রুটি, স্টাডিকে লিখছেন স্বামীজি। ঘরের মধ্যে এমন চেয়ারে বসানো হলো, চেয়ারটা ভেঙে গেল, হাতের মধ্যে পেরেক ফুটে গেল, সেই ব্যবস্থা করা হয়েছিল স্বামীজি। এই অপমান তো সহ্য করতে হয়েছে। লিখছেন তো কষ্ট করে, লিখছেন তো রসিকতা করে, বিশেষত কায়স্থকুলে পয়দা হয় এরকম চোর দায় ধরা পড়েছে। কারা করেছিল? কলকাতার ব্রাহ্মণেরা। তারা বলেছিল না, কায়স্থ ছেড়ে, ভয় পেয়েছিল স্বামীজিকে, হিংসে করতো স্বামীজিকে। তারা বুঝতেই পারেনি ভারতীয় দর্শনের মূল তত্ত্বটা কি, তারা বুঝতেই পারেনি বেদান্তের ভাবটা কি। বেদান্তের ভাব, সুজিতদার জায়গাটা ভীষণ পছন্দ, আমারও খুব পছন্দ। ওই বেদান্ত কি বোঝানোর জন্যে স্বামীজি 4টে লাইন যথেষ্ট। আমার কাজ হলো বেদান্তের শুষ্ক ভাবনাগুলোকে ভালোবাসা দিয়ে মোলাম করে, তার সঙ্গে সুতীব্র কর্মের মশলা মিশিয়ে যোগের পাকশালায় রন্ধন করে আমি এভাবে পরিবেশিত করতে চাই, যাতে একটি শিষ্য তা হজম করতে পারে। এই হচ্ছে বেদান্ত। বেদান্ত ফিলোসফি যদি বুঝতে হয়, এইভাবে বুঝতে হবে। ভাবনাগুলোকে প্রমোদ দাস মিত্রকে লিখছেন, আমরা পড়েছি বাকচক্রে। আপনারা বলেন সর্বং খল্লিদং ব্রহ্ম, কাজের বেলায় বলেন অতটা না করলেই নয়। এইভাবে বেদান্ত চলে না। এভাবে যদি বেদান্তকে ব্যবহার করেন, তিনি মানসিক আনন্দ পেতে পারেন। এবং ভারতীয় দর্শন
পুরোটাই হচ্ছে একটাই কথা বলে, কি করে শান্তি পাওয়া যায়, হাউ টু গেট পিস। কেউ মনে করেন যে ভালো খেলে শান্তি আসবে, কেউ মনে করেন বেড়াতে গেলে শান্তি আসবে, কেউ মনে করেন প্রচুর টাকা থাকলে শান্তি আসবে। হাউ টু গেট পিস, বেদান্ত বলছেন শান্তি তখনই আসবে যখন বিশ্ব চরাচরের সঙ্গে মানুষের নৈকট্য তৈরি হয়। তাই জন্যই বলা হচ্ছে ব্রহ্ম সত্য, জগৎ মিথ্যা, জীব ব্রহ্মৈব না পর। আমরা প্রথমটা বলি, শেষটা বলি না। জীব আমার মনে আছে একদিন আমাকে খুব স্নেহ করতেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য, খুব বলে জানতেন আমি ফিলোসফি পড়ি, জানতেন তাঁর কলেজেতে আমি ছাত্র ছিলাম। একদিন বলে, আরে তোমার কথা বুঝলে, তুমি তো ওই ব্রহ্ম সত্য জগৎ মিথ্যা, খুব রসিকতা করে বলছেন। আলাম ঠিক বলেছেন, তার পরেরটা বলুন, জীব ও ব্রহ্মৈব না পড়ো, মানে ব্যক্তি জীব এবং বিশ্ব চরাচর এক। এ কনসেপ্ট ভাবা যায় নাকি, যে একটা ইন্ডিভিজুয়াল, এই আমরা ঘরে কথা বলছি এখন সুজিতদা, পবিত্র, আমি, এবং যে বিশ্ব চরাচর। এখন দুপুরবেলা রোদ উঠেছে, গাছ, গাছের পাতা, ইতর প্রাণী এক এক দেশে এক এক রকম। আমাদের দেশে এখন দিন, আরেক গোলার্ধে তখন রাত। এক, এই ভাবতে গেলেই তো মানুষ পাগল হয়ে যায়। আমরা একজন সন্ন্যাসীর কাছে খুব যেতাম কোভিড হওয়ার আগে অবধি, সেবানন্দজি, তিনি সহাধ্যক্ষ ছিলেন ডিভাইন লাইফ সোসাইটির, এখনো আছেন, বিশাল মাপের সন্ন্যাসী। আমার সঙ্গে তিনি কেদার বদ্রী গিয়েছিলেন, হেঁটে গিয়েছিলেন কেদার। বিশাল লম্বা শরীর, দাড়িওয়ালা, হাতে লাঠি নিয়ে হাঁটেন এবং অপূর্ব কথা বলেন। তো তিনি আমাদের সবসময় বলতেন যে এই যে গাছগুলো দেখছো কেদার এই গাছগুলো, এই পাহাড়, সবটা কিন্তু তুমি। এই যখন আপনি ভাববেন গ্রেটনেস, ওই একটা কথা আছে না ইংরেজিতে, সাম আর বর্ন গ্রেট, সাম অ্যাচিভ গ্রেটনেস, অ্যান্ড টু সাম দ্য গ্রেটনেস ইজ থার্স্টেড আপন বাই ফোর্স। এই যে আমরা জন্ম থেকেই যে বিরাট, বেদান্ত বলছেন, তো স্বামীজি সেটা বিশ্বাস করতেন। এবং শরৎ মহারাজ বারবার অসুস্থ হয়ে পড়েছেন, এটা স্বামীজির একটা বিরাট চিন্তার কারণ ছিল। একটা চিঠিতে লিখেছিলেন, শরৎ বা শশী ছাড়া আর কাউকে বিদেশে আনার কথা ভাবতেই পারি না। কে যাবে বিদেশে? এখন বলছেন শশী মহারাজ রাজি হলেন না, কারণ তিনি তার মন্দিরের, রামকৃষ্ণ মন্দিরের প্রতিষ্ঠাতা পূজারী। এবং শরৎ আর শশী ছাড়া, শরৎ মহারাজকে নিয়ে গেলেন বিলেতে, আমেরিকায়, কিন্তু রামকৃষ্ণ মিশন তৈরির পর তাকে নিয়ে আসতে হলো। তিনি তাড়াতাড়ি চলে এলেন, তার কারণ সম্পাদকের দায়িত্ব কে সামলাবে? স্বামীজি তো নিজে সামলাবেন না, স্বামীজি তার কিছুর মধ্যে থাকবেন না। তবে পেটের খাওয়ার মতো না খাটলে শুকিয়ে মরতে হবে যে, বলে আবার 3টে ডট। এই যে উপার্জন করেছেন শুকিয়ে, আমাকে আপনাকে আরেকবার বলি, আবার সেই স্বামীজির 150 হবে, বিরাট মিটিং হচ্ছে অদ্বৈত আশ্রমে, আর মণিশঙ্কর মুখার্জি আমার পাশে বসে আছেন, বারবার বলছেন যে আপনারা বলুন মহারাজ, কেন স্বামীজি কি করে উপায় করতেন? কেউ বলতে পারছেন না উত্তর। বলেন দেখুন, এগুলো তো ভাবতে হবে। কেন আপনারা স্বামীজিকে ভাবেন রক্ত মাংসের নয়? কেন ভাববেন না কি 39 বছরের ছেলে, নানা রকম রোগ, নানা রকম শোক, নানা রকম যন্ত্রণা তার উপর দিয়ে বয়ে গেছে, এবং তাকে কষ্ট করে উপার্জন করতে হচ্ছে। তিনি বিদেশে যাচ্ছেন, বাজার করছেন, বাজার হাট করছেন, দোকানে যাচ্ছেন, নিজের রান্না নিজে করছেন, এবং বিকেলে বেদান্ত বলছেন। কেন এইভাবে বলা হবে না? এবং সে একেবারে এক্সাইটেড হয়ে গেছিলেন, থামানো যাচ্ছে না, বলছে না না না, এটা বুঝতে হবে আমাদের, যে শুধুমাত্র তো নয়, আমি বিকেলে বক্তৃতা দেব। আমরা যারা কিছু কিছু বলি, আমাদের মনে হয় বিকেলে বক্তৃতা দেবো, বড় বক্তৃতা, দুপুরটা একটু বিশ্রাম করে তবে যায়। স্বামীজি ভাবুন তো, সকালে উঠেছেন, বাজারে গেছেন, রান্না করেছেন, মানুষের সঙ্গে দেখা করেছেন, আমার বিকেলে বক্তৃতা দিয়েছেন, বিদেশি ভাষায় বেদান্ত বোঝাচ্ছেন। এটা মনে রাখতে হবে। আমি নাম করে বলছি, যারা বেদান্ত নিয়ে বলেন, স্বামী রঙ্গনাথানন্দজি বলুন, স্বামী সর্বপ্রিয়ানন্দজি বলুন, অরিন্দম চক্রবর্তী বলুন, আর স্বামীজি বলুন, দেখবেন তফাৎটা কোথায়। তখনকার দিনে এই ইংরেজিতে সংস্কৃত টার্মগুলো বোঝানোই খুব কঠিন। যখন স্বামীজি শিকাগোয় বলছেন, তখন তো 30 বছর বয়স। শিবমোহন স্তোত্রের বিখ্যাত মন্ত্র রুচিনাং বৈচিত্রা, স্বামীজি কি ইংরেজি করছেন? As the different streams, having their sources in different places, all mingles their water in the sea. So Lord, the various paths which men take to different tendencies, various though they appear, crooked or straight, all lead to thee. এটা অনুবাদ, এটা কিন্তু ম্যাক্সমুলারের অনুবাদ নয়।
নিজে অনুবাদ করেছেন এবং পাশ্চাত্যের মানুষের কাছে, এখন বহু পাশ্চাত্যের মানুষ আছেন, তারা মায়া মানে জানে, তারা বেদান্তের টার্মগুলো জানে, তখন তো জানে না, একদম তাদের কাছে ভার্জিন কনসেপ্ট, সেইখানে জলের মতো ভাষায় স্বামীজি বোঝাচ্ছেন। তাই জন্য ঠাকুরের তিথি পুজোর চিঠি গেছে, আমন্ত্রণ পত্র স্বামীজির কাছে আছে। দুর্গা প্রসন্ন পাঁচিলের যা হয় অবশ্যই এতদিনে করে দিয়েছে, পাঁচিল তোলা কিছু হাঙ্গাম তো নয়। আমেরিকায় বসে আছেন, স্যান ফ্রান্সিসকোয়, আর বেলুর মঠের পাঁচিলের কথা ভাবছেন। আমি একটা চিঠি পড়েছিলাম আপনাদের, মায়াবতীতে স্বামীজি লিখছেন ব্রহ্মচারীকে, নামটিও জানা যায় না, সে ব্রহ্মচারীকে লিখছেন মার সঙ্গে দেখা করো না কেন। কেউ করে নাকি? আমেরিকাতে বেশ ভালো রয়েছেন, ব্রেকফাস্ট খাচ্ছেন, লাঞ্চ খাচ্ছেন, ডিনার খাচ্ছেন, তা তো নয়। বেলুর মঠের পাঁচিল কিভাবে তৈরি হচ্ছে, দুর্গা প্রসন্ন পাঁচিলের যা হয় অবশ্যই এতদিনে করে দিয়েছে, পাঁচিল তোলা কিছু হাঙ্গাম তো নয়। বাড়ি তো সেই জায়গাটা একটা ছোট বাড়ি বানিয়ে বুড়ি দিদিমা ও মার কিছুদিন সেবা করব। এই বুড়ি দিদিমা মানে রঘুমণি দেবী, তার কথা ভুলতে পারেননি স্বামীজি। ঘর ছেড়েছিলেন, কিন্তু যখন অকাল বৈধব্যে আক্রান্ত ভুবনেশ্বরী দেবী চলে গেলেন তার সন্তানদের নিয়ে মায়ের কাছে, শ্বশুর বাড়ি থেকে বিতাড়িত, যন্ত্রণাপ্রাপ্ত, বড় ছেলে সাথে নেই, তখন রঘুমণি দেবী আগলে ধরেছিলেন মেয়েকে। মেয়ের মারা যাওয়া তিনি দেখেছিলেন, তার 11 দিন পরে নিজে মারা যান, সেই শোক তিনি নিতে পারেননি। ভুবনেশ্বরী দেবীর পরে তার মা মারা গিয়েছিলেন। এই রঘুমণি দেবীর সঙ্গে স্বামীজির অত্যন্ত সুসম্পর্ক ছিল, এবং অনেকেই বলেন স্বামীজির যে অসাধারণ একজোড়া চোখ, সেটা দিদিমার কাছ থেকে এসেছিল। দিদিমা যে ছবি পাওয়া যায় সেখানেও দেখা যায় আয়তলোচন, ওই রকম চোখ দেখলেই বোঝা যায় যে সক্রেটিস বলতেন ফেস ইজ দ্য মিরর অফ দ্য মাইন্ড। স্বামীজির চোখটা যদি কেউ দেখে, মুখের গঠনগুলো যদি কেউ দেখে, তাহলে বুঝবে ফুল অফ কনফিডেন্স। তো স্বামীজির মনে হয়েছে ছোট একটা বাড়ি বানিয়ে বুড়ো দিদিমা মার কিছুদিন সেবা করব। দুষ্কর্ম কাউকেই ছাড়ে না, মা কাউকেও সাজা দিতে ছাড়বে না। আমার কর্ম ভুগে নিলুম, এখন তোমরা সাধু মহাপুরুষ লোক, ব্রহ্মানন্দজি লিখছে, মায়ের কাছে একটু বলবে ভাই যে আরে হাঙ্গাম আমার ঘাড়ে না থাকে। আমি এখন চাচ্ছি একটু শান্তি, আর কাজকর্মের বোঝা বইবার শক্তি যেন নাই। বিরাম এবং শান্তি, যে কটা দিন বাঁচবো সে কটা দিন। জয় গুরু, জয় গুরু, শ্রী গুরু। প্রত্যেকটা চিঠি আমরা যদি চিঠিগুলো পড়ি না, যত শেষ এগিয়ে আসছে তত স্বামীজি বুঝতে পারছেন জীবনের আলো নিভে যাচ্ছে, যত দিন যাচ্ছে। দেখবেন আগের চিঠিটা বললাম নিবেই থাকে, সেখানেও স্বামীজি বিশ্রামের কথা বলছেন, এবং এখানেও স্বামী ব্রহ্মানন্দেরকে বলছেন, এবং একটা ছোট বাড়ি চাইছেন, সেখানে বুড়ি দিদিমা রঘুমণি দেবী এবং শারদামণি এবং ভুবনেশ্বরী দেবীকে সেবা তিনি করবেন। মার কিছুদিন সেবা করার দুষ্কর্ম কাউকেই ছাড়ে না, মা কাউকে সাজা দিতে ছাড়বে না। আমার কর্ম ভুগে নিলুম, এখন তোমরা সাধু মহাপুরুষ লোক, মায়ের কাছে একটু বলবে ভাই যে হাঙ্গাম আমার ঘাড়ে না থাকে। আর দায়িত্ব নিতে চাইছেন না। নিজে থাকলে বলেছিলেন যে যেমন বড় গাছ থাকলে ছোট গাছ বাড়তে পারে না, তেমনি ভার্চুয়ালি নিজেকে সরিয়ে নিলেন স্বামীজি, কারণ তাহলে এরা সকলেই স্বামীজির দিকে চেয়ে থাকতেন স্বামীজি কি সিদ্ধান্ত নেন। বাস্তবিক সেটা তো স্বাভাবিক না। একটা 37 বছরের ছেলে 34 বছর যখন বয়স, তখন রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেছিলেন। 34 বছর, ফ্রম স্ক্র্যাচেস। একটা সেন্টার খোলা নয়, একটা সেন্টার ছিল, তার এক্সটেনশন নয়, এবং নিজে একটা প্রতিষ্ঠান তৈরি করেছিলেন, এমন প্রতিষ্ঠান, এমন তার আইন নিয়মাবলী, সেই নিয়মাবলী আমি একদিন পড়ব। রামকৃষ্ণ মিশন নিয়মাবলী তো কোথাও নেই, সাধুরা বলেন না, নিয়মাবলী আছে একটা জায়গায়। সরলাবালা সরকারের 2 খণ্ডের বই আছে, সেই বইতে স্বামীজির নিয়মাবলী আছে। স্বামীজি নিয়মাবলী তৈরি করলেন, যখন ডিকটেশন দিলেন স্বামী শুদ্ধানন্দজি লিখে নেন, বললেন তোরা কেউ লেখ। তখন শুদ্ধানন্দজি লিখে নিলেন, সেই লেখা হলো, বলে নেগেটিভ কিছু বাদ দিয়ে দিবি। তারপরে সরলা দেবী সরকার হচ্ছেন অশোক কুমার সরকারের ঠাকুমা, নির্ঝরিণী সরকারের মা, নিবেদিতার অত্যন্ত কাছের মানুষ ছিলেন। তাকে ওই আইন তৈরি করে দিয়ে বললেন পুরোটা পড়ে দেখবেন, যা নেতিবাচক বাদ দিয়ে দেবেন। ভাবতে পারেন সন্ন্যাসীদের জন্য আইন তৈরি হচ্ছে, সেটা পড়ছেন একজন গৃহবধূ। প্রফুল্ল কুমার সরকারের
স্ত্রী, প্রফুল্ল সরকারের শাশুড়ি সরলাবালা সরকার, দুটি মোটা বই আছে, সে বইটা আমি নিয়ে আসবো এখানে, এবং সে নিয়ে এসে রামকৃষ্ণ মিশনের পড়বো নিয়ম কানুন, স্বামীজি কি বানিয়ে গিয়েছিলেন সেটা যেদিন সব চিঠিপত্র পড়া হয়ে যাবে, শেষ দিনে ন্যান্সি হ্যান্সব্রোর পরের সপ্তাহে আমরা ওইটা দিয়ে শেষ করব। এই যে আমাদের যে চলছে চিঠিপত্র আর বেশি নেই, কারণ 1902 তো চলে আসছে, 1900 সাল আমরা পড়ছি। লেকচার ফেকচার কিছুই নয়, শান্তি, মঠের ট্রাস্টির শরৎ পাঠিয়ে দিলেই সই করে দিই। তোমরা সব দেখো, আমি সত্য সত্যই বিরাম চাই। এই রোগের নাম নিউরোস্থেনিয়া, এ স্নায়ু রোগ। এ একবার হলে বছর কতক থাকে, তবে 2-4 বছর এখন রেস্ট হলে সেরে যায়। এই দেশে এই রোগের ঘর, এইখান থেকে উনি ঘাড়ে চড়েছেন। নিউরোস্থেসিয়া দেখেছেন, একদম ডায়াবেটিস, তো আন্টির ডায়াবেটিস। একজন ভদ্রলোক বলবো না, চিচি বলা উচিত না, ডাক্তারবাবু, বিশাল ডাক্তার, ডক্টর শৈবাল গুপ্ত, ভারতবর্ষের প্রথম কার্ডিওথোরাসিক সার্জন, অসাধারণ পণ্ডিত। কর্নেল সুরেশ বিশ্বাসের উপর তার বই। বিবেকানন্দ গুলে খেয়েছেন, খুব আলোচনা করতেন। এখন শরীরটা অপটু হয়ে গেছে, বয়সও 90-এর কাছাকাছি পৌঁছেছে। তো উনি বলতেন যে ডায়াবেটিস হলে কি হয়, নার্ভগুলো নষ্ট হয়ে যায়। আনট্রিটেড ডায়াবেটিস তো দেখবেন, পাই শিষ্যকে স্বামীজি বলতেন, আমার পাটা বড় টাটাচ্ছে, একটু পাটা টিপে দে, ডায়াবেটিক নিউরোপ্যাথি। পাটা টাটাচ্ছে। যখন যেদিন দুর্গাপুজো হচ্ছে মঠে, স্বামীজি নামতে পারছেন না সিঁড়ি দিয়ে, খুব জ্বর, ওই পায়ে হাত বুলিয়ে দিতে বলছেন শিষ্যকে। তেমনি বলছেন যে এই রোগের নাম নিউরোস্থেনিয়া, এ স্নায়ু রোগ। এ একবার হলে বছর কতক থাকে, তবে 2-4 বছর একদম রেস্ট হলে সেরে যায়। এই দেশ এই রোগের ঘর, এইখান থেকে উনি ঘাড়ে চড়েছেন। তবে উনি মারাত্মক হওয়া দূরে থাকুক, দীর্ঘ জীবন দেন। আমার জন্য ভেবো না, আমি গড়িয়ে গড়িয়ে যাব। গুরুদেবের কাজ এগোচ্ছে না, এই দুঃখ। তার কাজ কিছুই আমার দ্বারা হলো না, এই আফসোস। মানে শ্রীরামকৃষ্ণদেবের জন্মতিথি আসছে, তখন স্বামীজি সেলফ অ্যানালিসিস করছেন যে ঠাকুর যে দায়িত্ব দিয়েছিলেন কিছুই পালন করা হলো না, এটাই আফসোস স্বামীজি। আরো করতে চেয়েছেন। স্বামীজির সবসময় মনে হতো যে দেশটা পাল্টে যাবে, দেশটা পাল্টালো না, ভীষণ দুঃখ ছিল স্বামীজি। এবং গুরু ভাইদের উপর ভীষণ রেগে যেতেন, কারণ নিজের ভাবতেন যে গুরু ভাইরাও তার মতন করেই ছুটবেন, তাদের পক্ষে সেটা নেওয়া সম্ভব হতো না, কারণ ওই কনসেপ্ট মাথায় ধরে সেটাকে ইমপ্লিমেন্ট করা খুব কঠিন। তাঁর কাজ কিছুই আমার দ্বারা হলো না, এই আফসোস। তোমাদের কত গাল দিই, কটু বলি, আমি মহা নরাধম। আজ তার জন্মদিনে তোমাদের পায়ের ধুলো মাথায় দাও, আমার মন স্থির হয়ে যাবে। জয় গুরু, জয় গুরু, জয় গুরু, তমেব শরণম। একদম স্বামীজি, এই চিরকালের আমার স্মরণ, তুমি আমার স্মরণ। এখন মন স্থির আছে বলে রাখি, এই চিরকালের মনের ভাব। এছাড়া যেগুলো আসে সেগুলো রোগ জানবে, আর আমার কাজ করতে একদম দিও না। আমি এখন চুপ করে ধ্যান জপ করবো কিছুকাল, এইমাত্র, তারপর মা জানেন, জয় জগদম্বে। ওই নার্ভটা তখন আস্তে আস্তে স্বামীজি নষ্ট হয়ে যাচ্ছে, এবং ওই যে দুর্বলতা স্বামীজিকে পেয়ে বসেছে, ওটা নার্ভের অসুখের দুর্বলতা। তার তো চিকিৎসা তখন নেই, কিন্তু বলছেন এ রোগ এদেশে হয়, ঘাড়ে চেপেছেন। এবং ব্রহ্মানন্দকে বলছেন কত গাল পারি। স্বামীজি, আমার মনে আছে একদিন স্বামীজির ঘরে আমরা গেছি, স্বামী লোকেশ্বরানন্দজি গেছেন। উনি জানতেন যে আমি মন্দিরে না গেলেও স্বামীজির ঘরে যাবই, তো পেছন পেছন বললেন চলো আমিও যাই, গেছেন। বলছেন একদিন স্বামীজি ভীষণ রেগে গেছেন ব্রহ্মানন্দজির, বললেন তোরা এখনই মঠের হিসেব নিয়ে আয়। শঙ্করীবাবু লিখেছেন যে তিনি ভুলে গিয়েছিলেন তিনি যেমন সন্ন্যাসী, ব্রহ্মানন্দ সেরম সন্ন্যাসী। বললেন তোরা হিসেব নিয়ে আয়। বলে এত রেগে গেছেন যে মঠের সিঁড়ি দিয়ে পেচ্ছাপ করতে করতে নামছেন, রইল তোদের মঠ, আমি ছেড়ে চললাম, যা তোরা মঠ নিয়ে থাক। এত রেগে যেতেন কেন? ওই পেশে ছুটছেন, ভাবতেন দেশটা ওই পেশে ছুটবে। কত দুঃখ করে বলেছিলেন, রাজাদের একত্র করেছিলাম স্বাধীনতার জন্য, তারা এগোলো না। কি যন্ত্রণা, একত্র করেছিলাম, করতে চেয়েছিলাম রাজাদের। বলছেন দেশে বেদান্তের কথা বললাম, কেউ নিল না, তাই এদেশে বললাম এসে। এমন বেদান্ত বলে গেলাম যে একদিন লোকে বুঝবে যে কি শুনলো তারা। বাস্তবিক সেটা শুনেছে, কিন্তু দেশটা পাল্টাবে, দেশের জন্য এরকম
টান আর কারণ নেই। এবং কেমন করে দেশ জাগবে, চৈতন্যের শক্তি জাগবে। বারবার বলছেন হুজুক করিস না, আসুক বাবা, বোকাদের আনিস না, বারবার বলছেন। এবং ঠাকুরের তিথি পুজোর যেই চিঠি গেছে, আমন্ত্রণ পত্র গেছে, সঙ্গে সঙ্গে তিনি ঠাকুরময় হয়ে গেছেন। আসলে বিবেকানন্দ ছিলেন রামকৃষ্ণময়। ওই যে কলকাতা বক্তৃতায় বলেছিলেন, ইফ আই হ্যাভ টোল্ড ইউ এনিথিং which was not correct, not true, and not beneficial to the human race, they were all mine, on me is the responsibility. এই যে রামকৃষ্ণদেবের কথা বলছেন, you have touched the deepest chord of my heart by mentioning the name of my guru, my ideal, my God in life, Sri Ramakrishna. If anything has been achieved by me in thoughts or words or deeds, if from my lip one word has fallen which has helped anyone in this world, I lay no claim to it. But if there have been curses falling from my lips, if there has been hatred coming out from me, they were all mine and not his. All that has been life-giving, strengthening, pure and holy has been his words, his inspiration, he himself. একদম ডুবে যাওয়া। তার আগে সেজেস অফ ইন্ডিয়া বক্তৃতায় মাদ্রাজে বললেন যে, and he came, and his most wonderful part was his life's work was nearly a city which had run mad after these Occidental ideas, a city which was more Europeanized than any other cities in India. There he lived without any book learning whatsoever. This brilliant intellect never learned even to write his own name, but the most brilliant graduates of our university found in him an intellectual giant. He was a strange man, this Ramakrishna Paramahamsa. If time comes and another opportunity, I shall speak more fully about him. Let me only say now that if I have told you one word of truth, it was his and his alone. And if I have told you many things which were not true, not correct, and not beneficial to human race, they were all mine, and on me is the responsibility. এইভাবে গুরু বন্দনা, অথচ এমন গুরু তার নাম কোথাও বললেন না। বললেন নাম না, ঠাকুরের নাম প্রচার না, ভাবটা নিক। যখন খণ্ডন বন্ধ লিখলেন, আসল কথা লিখলেন, বঞ্চন কাম কাঞ্চন অতি নিন্দিত ইন্দ্রিয় রাগ, ত্যাগীশ্বর হে নরবর দেহপদে অনুরাগ। শ্রীরামকৃষ্ণের জন্মতিথি যেই আসতো, স্বামীজি পাল্টে যেতেন। গুডউইনকে বলেছিলেন, একবার জন্মতিথিতে উপস্থিত ছিলেন দক্ষিণেশ্বরে, বলেছিলেন 50,000 লোক আসবে। তখনকার দিনে 50,000, এখনকার নয়। এখন তো বেলুর মঠে কত লোক ঠাকুরের তিথি পুজোয় যায়, তার ইয়ত্তা নেই। 50,000 লোক আসবে। গুডউইন ভাবলেন যে লোকটি ডায়াবেটিস হয়েছে, কম বয়স, তাই জন্য কথা বলতেন। বাস্তবিক সেদিন 50,000 লোক এসেছিলেন। এবং হোরবিলার কোম্পানি জাহাজ চালাচ্ছে ভক্তদের নিয়ে আসার জন্য। এখন তো হুগলি নদীপথ পরিবহন সংস্থা, তারা বিশেষ নৌকা চালায় ঠাকুরের তিথি পুজোর দিন, মার তিথি পুজোর দিন, স্বামীজির তিথি পুজোর দিন মঠে আনার জন্য। কিন্তু তখনকার দিনে এবং 50,000 লোক এসেছিল। স্বামীজি একটু বক্তৃতা করতে শুরু করেছিলেন, কিন্তু মাইক্রোফোন তো নেই, আর কেউ কথা শুনছে না। অত ভিড়, স্বামীজিকে সবাই দেখতে চায়। প্রথমবার ওই একবারই দক্ষিণেশ্বরে যেতে পেরেছিলেন। তারপর তারা বিজ্ঞাপন দিলেন, স্টেটসম্যানের বিজ্ঞাপন বেরোলো, উই ডিডন্ট ইনভাইট হিম, হি কেম অন হিজ ওন and left the premises some minutes later. আমরা আমন্ত্রণ তাকে জানাইনি, তিনি নিজের ইচ্ছে এসেছিলেন এবং কিছুক্ষণ পরে স্থান ত্যাগ করে চলে যান। গুডউইন সেদিন ছিলেন সাথে, মিস্টার অ্যান্ড মিসেস সেভিয়ার ছিলেন। ঠাকুরের তিথি পুজো একবারই যেতে পেরেছিলেন, তারপর দাঁদের বাড়িতে হয়। এবং একটি কথা বলতে গিয়ে স্বামী লোকেশ্বরানন্দজি একদম তার চোখ জলে ভরে যেত। স্বামীজির কথা আজকে সেটি বলেই শেষ করব। স্বামীজি বেলুর মঠে নিজের ঘর থেকে প্রায় দক্ষিণেশ্বরের দিকে তাকাতেন। যাওয়ার খুব ইচ্ছে হতো, যেতে পারতেন না, কারণ যেহেতু কালাপানি পার হয়েছেন, তাই দক্ষিণেশ্বর কর্তৃপক্ষ তার ঢোকাটি বন্ধ করে দিয়েছিল। যেটি শ্রীরামকৃষ্ণের তার সান্নিধ্য কেটেছে সবচেয়ে সুখের দিনগুলো, তারাই বন্ধ করে দিয়েছিল। স্বামী যেতে পারতেন না। নিজের ঘর থেকে দাঁড়িয়ে, যদি আকাশ পরিষ্কার থাকে, তাহলে স্বামীজির ঘরের ওই বারান্দা থেকে দক্ষিণেশ্বর মন্দিরটি দেখা যায়। সে দেখেছি। আমাদের এক বন্ধু ছিলেন তাপস, সন্ন্যাসী হয়েছিলেন, সঙ্গ ছেড়ে চলে গেছেন এখন। অসাধারণ ছেলে ছিল। তাপস না থাকলে আমাদের অনেকেই যারা রামকৃষ্ণ মিশনের সন্ন্যাসী হয়েছেন, তারা সাধু হতেন না। এবং ও না থাকলে এইভাবে যে বিবেকানন্দ চর্চা করা যায়, এইভাবে যে ঠাকুরের সান্নিধ্য লাভ করা যায়, এ আমাদের কারুর হতো না। আমাদের কাঁকুরগাছি থেকে দক্ষিণেশ্বর আমরা প্রায়ই যেতাম। প্রচণ্ড বৃষ্টি, দক্ষিণেশ্বর বৃষ্টি হলে দাঁড়ানোর কোনো জায়গা নেই, সেইখানে থাকতাম এবং কনস্ট্যান্টলি তারপর স্বামীজির গল্প বলে যেত, যে স্বামী যেখানে দাঁড়াতেন, স্বামী যেখানে থাকতেন, এমন করে বলতো যেন মনে হতো যে জীবন্ত।
সঙ্গ ছেড়ে চলে গেছে, এটা খুব দুর্ভাগ্যজনক। অসাধারণ মানুষ ছিল, অসাধারণ পুজো অর্চনা করতে পারত, এবং যারা তার আমরা সান্নিধ্যে এসেছিলাম তার সকলকে একেবারে আগলে রাখতো। আমার বন্ধুরা অনেকে সন্ন্যাসী, তাদের নাম বলবো না, কারণ সন্ন্যাসীরা পূর্বাশ্রমের কথা বলতে চান না, আমিও তাদের বলে বিড়ম্বনায় ফেলতে পাই না। কিন্তু যখন তারা ছাত্র ছিলেন, তারা সকলেই তাপসের দিকে তাকিয়ে থাকতাম আমরা। তাপস আমাদের নেতার মতন ছিল, এবং আমাদের মাথায় ঢুকিয়ে দিয়েছিল বিবেকানন্দ চর্চাই জীবনে বাঁচবার একমাত্র পথ। আজকে এই অবধি থাক, পরের দিন আরেকটি চিঠি নিয়ে আলোচনা করবো। প্রাণারাম প্রাণারাম প্রাণা